হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এই ভিডিওতে ডিসকাস করব আর্য সভ্যতা সম্পর্কে। এসএলএসটি পিএসসি টিচারের জন্য প্রাচীন ভারতের ওপর যে ডিসকাশন সিরিজ শুরু করেছি, এটি তার তৃতীয় ক্লাস। যারা এই ভিডিওটি প্রথম দেখছো, প্লেলিস্ট থেকে হরপ্পা সভ্যতার ওপর দুটি ভিডিও দেখে নিতে পারো। যারা ইতিহাস বিষয়ে নেট সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারাও এই ভিডিও দেখতে পারো। এই ভিডিওর তাদের কাছে খুবই হেল্পফুল হবে প্রিপারেশনের ক্ষেত্রে। সবার প্রথমে আর্য শব্দটি সম্পর্কে দেখব। আর্য শব্দটি রি ধাতুর সঙ্গে নথ প্রত্যয় যুক্ত হয়ে আর্য শব্দটি গঠিত হয়েছে। আর রি ধাতুর অর্থ হলো গমন করা। আর্য শব্দটির মূল অর্থ হলো চাষ করা। আর্য শব্দটি প্রথম পাওয়া যায়, অর্থাৎ আর্য শব্দটির উল্লেখ আমরা পাই ভারতের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ, ইরানীয় গ্রন্থ আবেস্তা এবং প্রাচীন পার্সিক শিলালেখতে। পার্সিক সম্রাট দ্রায়ুস এর শিলালিপিতে আর্য শব্দটির উল্লেখ পাওয়া যায়। দ্রায়ুস তিনি নিজেকে আর্য বলে দাবি করেন এবং তার শিলালেখতে এই আর্য শব্দটির উল্লেখ রয়েছে। আর্যদের পরিচয় নিয়ে একটি বিতর্ক রয়েছে, যেটি আমরা আর্য সমস্যা বলে জানি। আর্য সমস্যা হলো যে আর্যরা জাতিগত অর্থে না ভাষাগত অর্থে ব্যবহার হয় আর্য শব্দটি। একদল ঐতিহাসিক গোষ্ঠী বা পণ্ডিত তারা মনে করেন যে আর্য শব্দটি জাতিগত অর্থে ব্যবহৃত হয়। আর্য শব্দটির ব্যুৎপত্তিগত যে অর্থ, সেখানে আর্য শব্দটি স্বজন, শ্রেষ্ঠ, গুণবান, অভিজাত, মহান, সুসভ্য ইত্যাদিকে বোঝায়। সংস্কৃত শব্দে আর্য কথার অর্থ হল সৎ, বংশজাত বা অভিজাত মানুষ, এবং প্রাচীন পার্সিকরাও আর্য শব্দটিকে জাতিবাচক অর্থেই ব্যবহার করেছেন। অপরদিকে আর্য শব্দটিকে আবার ভাষাগত অর্থেও ব্যবহার করা হয়। যেমন উইলিয়াম জোন্স তিনি বলেছেন যে আর্য শব্দটি ভাষাগত অর্থে ব্যবহৃত। আর্য হল ইন্দো ইউরোপীয় ভাষার একটি নাম, অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে কোনো ভাষায় যারা কথা বলেন তারাই আর্য বলে গণ্য হয়। এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত বেশ কিছু ভাষা হল গ্রিক, ল্যাটিন, সংস্কৃত, পার্সিক, জার্মান, গথিক প্রভৃতি। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ভাষায় যারা কথা বলেন তারাই আর্য রূপে গণ্য হয়। ভাষাগত অর্থে আর্য শব্দটিকে এইভাবেই ব্যাখ্যা করা হয়েছে। অপরদিকে ফিলিপ্পোসেটি নামে একজন ইতালীয় বণিক তিনি দেখিয়েছেন যে সংস্কৃত ভাষার সঙ্গে ইউরোপীয় ভাষাসমূহের সাদৃশ্য রয়েছে। তাই বর্তমানে আর্য শব্দটিকে ভাষাগত অর্থেই ব্যবহার হয় এবং এটা সর্বজন অনেকটা স্বীকৃত হয়েছে। এরপর দেখব আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত মতামত। আর্যদের আদি বাসস্থান নিয়ে বিভিন্ন পণ্ডিত এবং ঐতিহাসিকদের মধ্যে মত বিতর্ক রয়েছে। একদল ঐতিহাসিক গোষ্ঠী যারা বলেন যে আর্যদের আদি বাসস্থান ছিল ভারতবর্ষ, তাদের মধ্যে অন্যতম ছিলেন পারজিটার। তিনি বলেছেন যে ভারতবর্ষই ছিল আর্যদের আদি বাসস্থান। অপরদিকে গঙ্গানাথ ঝা তিনি বলেছেন যে ব্রহ্মর্ষি দেশ হলো আর্যদের বাসভূমি। ব্রহ্মর্ষি দেশ মিন গঙ্গা যমুনার দোয়াব অঞ্চলকে বোঝায়। অপরদিকে অবিনাশচন্দ্র দাস তিনি বলেছেন যে পাঞ্জাবের সপ্তসিন্ধু অঞ্চল হল আর্যদের আদি বাসভূমি। সপ্তসিন্ধু অঞ্চল বলতে বোঝায় সাত সিন্ধু এবং তার উপনদীকে।
এই 7টি উপনদী হলো সিন্ধু, সরস্বতী এবং তার যে উপনদীগুলি সেই নদী উপত্যকাকেই একত্রে সপ্তসিন্ধু বলে। যেমন সিন্ধু, সরস্বতী, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, বিপাশা, শতদ্রু। এই 7টি নদীর উপত্যকাকেই বলা হয় সপ্তসিন্ধু অঞ্চল। অপরদিকে স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি বলেছেন যে আর্যদের আদি বাসভূমি ছিল তিব্বত। বেশ কিছু ঐতিহাসিক গোষ্ঠী তারা আর্যদের আদি বাসস্থান ভারতের বাইরে বলে চিহ্নিত করেছেন এবং তারা পার্টিকুলার কোন স্থানে আর্যদের আদি বাসস্থান ছিল সে সম্পর্কে সঠিক মত পাওয়া যায় না। তারা বিভিন্ন স্থানকে আর্যদের আদি বাসভূমি বলে উল্লেখ করেছেন। যেমন ম্যাক্স মুলার তিনি বলেছেন যে মধ্য এশিয়া আর্যদের আদি বাসভূমি। অপরদিকে বতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি বলেছেন যে ইউরেশীয় তৃণভূমি আর্যদের আদি বাসভূমি, অর্থাৎ কিরগিজ তৃণভূমি। ব্যান্ডেনস্টাইন বলেছেন যে কিরগিজ তৃণভূমি আর্যদের আদি বাসভূমি এবং উরাল পর্বতের দক্ষিণে অবস্থিত এই অঞ্চল। বাল গঙ্গাধর তিলক তিনি বলেছেন যে উত্তর মেরু আর্যদের আদি বাসভূমি। সুতরাং আর্যদের আদি বাসভূমি কোথায় সেই নিয়ে সঠিক সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। এই নিয়ে বিতর্ক দীর্ঘকাল রয়েছে। ঐতিহাসিকরা বিভিন্নভাবে আর্যদের আদি বাসস্থানকে চিহ্নিত করেছেন। এরপর দেখব ভারতে আর্যদের বসতি বিস্তার। আর্যরা তাদের মূল বাসভূমি পরিত্যাগ করেছিল। মূল বাসভূমি পরিত্যাগ করে তারা এশিয়া এবং ইউরোপের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল। এখন আর্যরা কেন তাদের মূল বাসভূমি পরিত্যাগ করেছিল সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় না। তবে এর বিভিন্ন কারণ ব্যাখ্যা করা যায় এইভাবে যে বাসভূমি পরিত্যাগের কারণ। প্রথম কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে জনসংখ্যা বৃদ্ধিজনিত কারণ, অর্থাৎ যে মূল বাসভূমিতে তারা বসবাস করত এবং জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে তাদের নতুন বাসভূমির প্রয়োজন পড়ছিল, যে কারণে তারা তাদের মূল বাসভূমি পরিত্যাগ করেছিল। দ্বিতীয় কারণ হিসাবে উল্লেখ করা যেতে পারে খাদ্যের অভাব। যেহেতু আমরা দেখেছি যে আর্যরা প্রাথমিক পর্বে পশুচারণ ভিত্তিক জীবনযাপনের সঙ্গে অভ্যস্ত ছিল, তাই মূল বাসভূমিতে তাদের পশুচারণের জন্য যে ভূমির প্রয়োজন ছিল তার অভাব ছিল, এমন হতে পারে। চতুর্থ কারণ হিসাবে বলা যেতে পারে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের ফলে দেখা যায় যে জমির শুষ্কতা বৃদ্ধি পেয়েছিল,
যে কারণে তারা নতুন ভূমির সন্ধানে তারা ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। পঞ্চম কারণ হিসেবে গৃহবিবাদকে উল্লেখ করা যেতে পারে। এবং এই সমস্ত কারণে আর্যরা তাদের মূল বাসভূমি পরিত্যাগ করে এশিয়া এবং ইউরোপে ছড়িয়ে পড়েছিল। এশিয়াতে এসে আর্যরা দুটি ভাগে বিভক্ত হয়েছিল। একটি শাখা ইরানে বা পারস্যে প্রবেশ করেছিল, অপর শাখাটি হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে কাবুল উপত্যকার মধ্য দিয়ে তারা ভারতে প্রবেশ করেছিল। আর্যরা প্রাথমিক পর্বে তাদের যে প্রথম বসতি ছিল, সেই প্রথম বসতি ছিল আফগানিস্তান এবং উত্তর পশ্চিম ভারতে। কারণ আর্যদের যে প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ, সেই ঋগ্বেদে আফগানিস্তান এবং উত্তর পশ্চিম অঞ্চলের বেশ কিছু স্থানের নাম পাওয়া যায়, যেগুলো ওই অঞ্চলে আর্যদের প্রাথমিক বসতি ছিল সেটা প্রমাণ করে। যেমন কুভা, কুভা বলতে বর্তমান কাবুলকে বোঝায়। ক্রুম্বু, ক্রুম্বু বর্তমান কুররম। গোমতী, গোমতী বর্তমান গোমাল অঞ্চল। সুবাস্ত, বর্তমান গান্ধার বা সোয়াত অঞ্চল। এই সকল স্থানগুলো প্রমাণ করে যে আর্যদের প্রাথমিক বসতি ছিল আফগানিস্তানে বা উত্তর পশ্চিম সীমান্তে। আর্যরা তাদের দ্বিতীয় পর্যায়ের বসতি স্থাপন করেছিল সপ্ত সিন্ধু অঞ্চলে। সিন্ধু সরস্বতী বা তার যে সিন্ধুর উপনদী রয়েছে, সেই উপনদীর নদী উপত্যকা অঞ্চলে, যেটা আগের স্লাইডে এই 7টি নদী উপত্যকা লিখেছি: সিন্ধু, সরস্বতী, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, বিপাশা, শতদ্রু। তৃতীয় পর্যায়ে আর্যদের বসতি বিস্তার ঘটেছিল ব্রহ্মর্ষি দেশ। ব্রহ্মর্ষি দেশ বলতে বর্তমান গঙ্গা যমুনার দোয়াব অঞ্চলকে বোঝায়। গঙ্গা যমুনার দোয়াব অঞ্চলে আর্যদের বসতি বিস্তারের প্রমাণ পাওয়া যায় শতপথ ব্রাহ্মণে। শতপথ ব্রাহ্মণ থেকে জানা যায় যে মাঠব নামক একজন ব্রাহ্মণ, যিনি সরস্বতীর তীর থেকে অর্থাৎ হরিয়ানার কোনো অঞ্চল থেকে পূর্ব মুখে যাত্রা করেছিলেন এবং তিনি বিদেহ পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। হরিয়ানা অঞ্চল থেকে পূর্ব দিকে যাত্রা করেন এবং বিদেহ পর্যন্ত অগ্রসর হন। এই বিদেহ পর্যন্ত তিনি অগ্রসর হয়েছিলেন বলে তার নাম বিদেগ মাঠব। এক্ষেত্রে বিদেগ মাঠব তিনি পবিত্র অগ্নি হাতে নিয়ে অগ্রসর হয়েছিলেন। তার এই পবিত্র অগ্নি হাতে নিয়ে পূর্বমুখে অগ্রসর হওয়ার ঘটনাকে
রামচরণ শর্মা এবং রমিলা থাপার তিনি বলেছেন যে অগ্নি সংযোগের মাধ্যমে গাঙ্গীয় সমভূমির বিস্তীর্ণ বনাঞ্চল পরিষ্কার করেই তবেই আর্য সভ্যতার বা আর্য সংস্কৃতির বিস্তার ঘটেছিল। গাঙ্গীয় উপত্যকায় স্থায়ী কৃষিজীবী সমাজের পত্তন ঘটেছিল। এরপর দেখব বৈদিক সভ্যতার কালপর্ব, অর্থাৎ যে আর্য সভ্যতা বা যাকে আমরা বৈদিক সভ্যতা বলেও চিনি, এই বৈদিক সভ্যতাকে দুটি পর্বে বিভক্ত করা হয়, একটি ঋগ্বৈদিক যুগ, অপরটি পরবর্তী বৈদিক যুগ। ঋগ্বৈদিক যুগের সময়কাল ছিল 1500 বিসি থেকে 1000 বিসির মধ্যে, অর্থাৎ 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্বের মধ্যে। পরবর্তী বৈদিক যুগের সময়কাল ছিল 1000 খ্রিস্টপূর্ব থেকে 500 খ্রিস্টপূর্বের মধ্যে। ঋগ্বৈদিক যুগের অর্থাৎ এই সময়কালে প্রধান যে গ্রন্থ ছিল ঋগ্বেদ, এবং পরবর্তী বৈদিক যুগে প্রধান গ্রন্থ ছিল সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। আসলে ঋগ্বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের যে সময়ের বিন্যাস এইভাবে করা হয়েছে, কারণ খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 1000 এর মধ্যে যে বস্তুগত সংস্কৃতি ছিল, সেই বস্তুগত সংস্কৃতি 1000 খ্রিস্টপূর্ব বা তার পরবর্তী সময়ে অনেকখানি পাল্টে গিয়েছিল। সমাজ, সংস্কৃতি বা রাজনৈতিক ক্ষেত্রে একটা পরিবর্তন লক্ষণীয় দেখা গিয়েছিল, এবং এই পরিবর্তনের জন্য বৈদিক সভ্যতাকে দুইটি ভাগে ভাগ করা হয়। যেমন ঋগ্বৈদিক যুগে আর্যদের বসতি ছিল বর্তমান আফগানিস্তান, পাঞ্জাব বা উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে। পরবর্তী বৈদিক যুগে আর্যদের বসতি বিস্তার ঘটেছিল গঙ্গা যমুনার দোয়াব অঞ্চলে। ঋগ্বৈদিক যুগে যেখানে মানুষ পশুচারণ ভিত্তিক অর্থনীতির প্রধান ভিত্তি ছিল, অপরদিকে পরবর্তী বৈদিক যুগে সেখানে দেখা যায় যে কৃষিভিত্তিক সমাজের পত্তন ঘটেছিল। রাষ্ট্র ব্যবস্থার উদ্ভবের পূর্ব অবস্থা, অর্থাৎ যাকে আমরা প্রোটো স্টেট বলে জানি, সেই প্রোটো স্টেট অবস্থা পরিস্থিতি এই সময়ে তৈরি হয়েছিল। এরকম সমাজের ক্ষেত্রে দেখা যায় যে বর্ণভিত্তিক যে সমাজ ব্যবস্থা সেটা ঋগ্বৈদিক যুগে ছিল না, পরবর্তী বৈদিক যুগে বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থার পত্তন হয়েছিল। এই সমস্ত পরিবর্তনের নিরিখে বৈদিক সভ্যতাকে এই দুইটি ভাগে ভাগ করা হয়। নেক্সট আমরা এই নিয়ে ডিটেল ডিসকাস করব যে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন ঘটেছিল, সমাজের ক্ষেত্রে কতটা, অর্থনীতির ক্ষেত্রে কতটা, বা রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটেছিল, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে আমরা ঋগ্বৈদিক যুগের জীবনধারা সম্পর্কে আলোচনা করব। যে সময়ে ঋগ্বেদ রচিত হয়েছিল সেই সময়কালে বৈদিক মানুষদের জীবনধারা কীরকম ছিল। বৈদিক যুগের মানুষ অর্থাৎ ঋগ্বৈদিক যুগের সময়কালে কৌমভিত্তিক সামাজিক সংগঠন ছিল, এবং সমাজের যে প্রাথমিক ভিত্তি ছিল পরিবার বা কুল। পরিবার বা কুলের যিনি প্রধান হতেন তাকে বলা হতো কুলপতি। এবং পরিবার ছিল যৌথ এবং একান্নবর্তী। এই সময় সমাজে চতুর্বর্ণ প্রথা ছিল না, অর্থাৎ চতুর্বর্ণ প্রথা বলতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র যে স্তরভিত্তিক সমাজ, এই স্তরভিত্তিক সমাজ পরবর্তী বৈদিক যুগে ডেভেলপ করেছিল। এই সময়ে দুটি বর্ণ ছিল, একটি আর্যবর্ণ, অপরটি দাসবর্ণ, এবং এই বর্ণ ব্যবস্থা ছিল পুরোটাই গাত্র বর্ণের ভিত্তিতে, অর্থাৎ গায়ের রঙের ভিত্তিতে।
যেটি পরবর্তী বৈদিক যুগে বংশানুক্রমিক ভিত্তির ওপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং এই যুগে সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কোনো জটিলতা ছিল না, যেখানে বংশানুক্রমিক ভিত্তি গ্রহণ আবশ্যিক ছিল না। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের যে কর্ম পরবর্তী বৈদিক যুগে নির্দিষ্ট ছিল, সেরকম বংশানুক্রমিক ভিত্তি ঋগ্বৈদিক সমাজ ব্যবস্থায় দেখা যায়নি এবং এই সমাজ ব্যবস্থায় নারীর স্থান ছিল মর্যাদাজনক। এই সময় নারীরা তারা বৈদিক ধর্মচর্চা করতে পারত। ব্রহ্মবাদিনী বলা হতো সেই সমস্ত নারীদের যারা আজীবন অবিবাহিত থেকে যারা বৈদিক চর্চা করত, তাদেরকে বলা হতো ব্রহ্মবাদিনী। এই রকমই বেশ কিছু নারীর নাম পাওয়া যায় ঋগ্বেদে। অপালা, ঘোষা, বিশ্ববারা, লোপামুদ্রা, বিশাখা, এছাড়া এই সময়ে নারীরা তারা স্বামীর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করত। এরকমই বেশ কিছু নারীদের নাম পাওয়া যায়। যেমন বিষপলা, ব্রধিয়সী, শশীমুখ, মৃদুগলানি, এছাড়া এই সময় নারীরা তারা সভা সমিতি নামক যে জনপ্রতিনিধিত্বমূলক সভা ছিল সেখানে তারা অংশগ্রহণ করতে পারত। ঋগ্বেদে সহধর্মিণী নামক শব্দটির উল্লেখ পাওয়া যায়। এ থেকে অনুমান করা যায় যে এই সময়ে নারীরা তারা যে বৈদিক যাগযজ্ঞের অনুষ্ঠান হতো সেই বৈদিক যাগযজ্ঞ অনুষ্ঠানে স্বামীর সঙ্গে তারা অংশগ্রহণ করতে পারত। এছাড়া জরৎ কুমারী নামক শব্দটির উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ নারীরা তারা অবিবাহিত থাকতে পারত এবং তারা পতি নির্বাচন করতে পারত। এই সময়ে নিয়োগ প্রথার প্রচলন ছিল। ঋগ্বৈদিক যুগে নারীর যে মর্যাদা, সেই মর্যাদা পরবর্তী বৈদিক যুগে কিন্তু হারিয়ে গিয়েছিল। এবার দেখব ঋগ্বৈদিক যুগের রাজনৈতিক জীবন সম্পর্কে। ঋগ্বৈদিক যুগের রাষ্ট্র ব্যবস্থা ছিল উপজাতি কেন্দ্রিক। ঋগ্বৈদিক যুগের মানুষ সর্বপ্রথম তারা দল গড়ে তুলেছিল, যে দলগুলিতে সাধারণত 25 থেকে 60 জন করে লোক থাকত। এই দলগুলো পরবর্তীকালে জোটবদ্ধ হয়ে ট্রাইব বা ক্লান গড়ে তুলেছিল।
এবং এই ট্রাইব বা ক্লানগুলোকেই সেই সময়ে বিভিন্ন নামে পরিচিত ছিল, যেমন জন, গণ বা বিশ নামে। এবং এই ট্রাইব বা ক্লানগুলি একজন গোষ্ঠীপতির দ্বারা শাসিত হতো, যে গোষ্ঠীপতির বিভিন্ন উপাধি ছিল, যেমন গোপ, গণপতি, বিশপতি। এই উপজাতি কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থার সর্বনিম্নে ছিল কুল বা পরিবার। কুলের প্রধানকে বলা হতো কুলপতি। কতকগুলো কুল বা পরিবার নিয়ে তৈরি হতো গ্রাম। গ্রামের যিনি প্রধান হতেন তাকে বলা হতো গ্রামনি বা ব্রজপতি। এছাড়া কতগুলো গ্রাম নিয়ে তৈরি হতো বিশ। এই বিশের যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো বিশপতি। বা বিশের উপরে ছিল জন। এই জনের যিনি প্রধান হতেন তাকে বলা হতো গোপ। এই উপজাতি কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থায় প্রজাতান্ত্রিক রাষ্ট্রের উল্লেখ রয়েছে, এবং এই প্রজাতান্ত্রিক রাষ্ট্রগুলোকে বলা হতো গণ। এবং এই গণের যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো গণপতি। এই সময় রাজনৈতিক বা রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে যিনি প্রধান ছিলেন তিনি তার সদস্যদের কাছ থেকে বিশেষ ধরনের কর পেতেন, যে করকে বলা হতো বলি। এই বলি সেই সময়ে স্বেচ্ছা কর ছিল। এই সময়ে যে গোষ্ঠী প্রধান ছিল, গোষ্ঠী প্রধানের দায়িত্ব ছিল দুটি। প্রথমত যুদ্ধে নেতৃত্ব দেওয়া ও যুদ্ধ জয়কে নিশ্চিত করা। দ্বিতীয়ত, যুদ্ধে জয়লাভ করার পর যে লুণ্ঠিত দ্রব্য তারা পেত সেগুলোকে ভাগ বটোয়ারা করত। লুণ্ঠিত দ্রব্যের বন্টন। এবং এই দায়িত্ব পালন এর পারিশ্রমিক হিসাবে সদস্যরা তাকে বলি নামক কর প্রদান করত। এবং এই সময়ে কোনো সেনাবাহিনী ছিল না, বা রাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার যে পরিকাঠামো এই সময় ডেভেলপ করেনি। গোষ্ঠী প্রধানদের দ্বারাই গোষ্ঠীগুলি শাসিত হতো। এরকম ক্লান বা কৌমের নাম ঋগ্বেদে পাওয়া যায়, যেমন ভরত কৌম,
পঞ্চজনা, এছাড়া এই পর্বে রাষ্ট্র ব্যবস্থায় জনপ্রতিনিধিত্বমূলক বিভিন্ন সংগঠন ছিল, যেমন বিদত, সভা, সমিতি। এই জনপ্রতিনিধিত্বমূলক সংগঠনগুলি গোষ্ঠী প্রধানের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করত এবং এরা বিভিন্ন কাজে দায়ী দায়িত্ব পালন করত। যেমন বিদতে লুণ্ঠিত দ্রব্যের ভাগ বটোয়ারা হতো, বা যুদ্ধের বিষয়ক বিভিন্ন আলোচনা হতো। সভা শাসককে বিভিন্ন বিষয়ে পরামর্শ দান করতেন। সমিতি গোষ্ঠী প্রধান যিনি হতেন তাকে নির্বাচন করতেন। এই সভা সমিতির বা বিদতের মতো যে জনপ্রতিনিধিত্বমূলক সংগঠন, সেটি ঋগ্বৈদিক যুগের রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পরবর্তী বৈদিক যুগে এদের গুরুত্ব অনেকখানি কমে আসে এবং সেখানে শাসকের ক্ষমতা এবং প্রতিপত্তি অনেকখানি বেড়েছিল। এরপর দেখব ঋগ্বৈদিক যুগের অর্থনৈতিক জীবন সম্পর্কে। ঋগ্বৈদিক যুগের অর্থনীতির ভিত্তি ছিল পশুচারণ ভিত্তিক অর্থনীতি, অর্থাৎ এই সময়ে কৃষি ডেভেলপ করেনি বা কৃষি অর্থনীতির মুখ্য হয়ে ওঠেনি। ঋগ্বেদে কৃষি সম্পর্কিত উল্লেখ রয়েছে 21 বার। তবে এই সময়ে পশুচারণ ভিত্তিক যে অর্থনীতি, সেখানে প্রধান সামাজিক ধন সম্পদ ছিল গরু। ঋগ্বৈদিক সমাজে গরু এতটাই জনপ্রিয় ছিল যে সেই সময়ে ব্যক্তি বিশেষের নাম গরুর নামই দেওয়া হতো। যেমন রাজার উপাধি ছিল গোপতি। যারা আর্থিক দিক থেকে সচ্ছল ব্যক্তি তাদেরকে বলা হতো মগবন। গবাদি পশু সম্পদে যার বেশি তাকে বলা হতো গোমান। গবাদি পশু সমৃদ্ধ ব্যক্তি তাকে বলা হতো গোমান। কন্যা সন্তানকে বলা হতো দুহিতা। এই সময়ে যে যুদ্ধগুলি হতো সেই যুদ্ধগুলিকে বলা হতো গোবিষ্টি। এই সময়ে গো সম্পদ লাভের জন্য তারা সোম দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করত। ঋগ্বৈদিক সমাজে কৃষির প্রচলন ছিল, তবে কৃষির বিস্তার পরবর্তী বৈদিক যুগে সবচেয়ে বেশি ঘটেছিল। পরবর্তী বৈদিক যুগে কৃষিভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছিল। এই সময়ে কৃষি সংক্রান্ত বিভিন্ন শব্দের উল্লেখ পাই আমরা ঋগ্বেদে, যেমন
আবাদি জমিকে বোঝাতো ক্ষেত্র শব্দটি দিয়ে। কৃষককে বলা হতো কৃষ্টি। নাঙলের ফলে জমিতে যে দাগ হতো তাকে বলা হতো সীতা। এই সময়ে কৃষিজ ফসল বলতে ছিল গম, গমকে বলা হতো গোধূম, এবং ব্রীহিকে পরবর্তী বৈদিক যুগে ধান বোঝাতো, কিন্তু ঋগ্বৈদিক যুগে ব্রীহি বলতে কোন ফসলকে বলা হতো সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় না। ঋগ্বৈদিক যুগে পশুচারণ ভিত্তিক সমাজ ব্যবস্থায় পশুচারণ ভিত্তিক অর্থনীতিতে সেখানে চর্মশিল্পের বিকাশ ঘটেছিল। চর্মশিল্প ছাড়াও এই সময়ে দারু শিল্প, রথ নির্মাণ শিল্প এবং ধাতু শিল্প প্রভৃতি শিল্পের বিকাশ ঘটেছিল। তবে কারিগরি শিল্প পরবর্তী বৈদিক যুগে যতটা উন্নত ছিল, যতটা কারিগরি শিল্পের বিশেষীকরণ ঘটেছিল, ততটা ঋগ্বৈদিক পর্বে ছিল না। এ সময়ে ব্যবসা বাণিজ্যও যে চলত তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় শত অনিত্তর নৌ শব্দটি থেকে। অর্থাৎ এই সময়ে যে সামুদ্রিক বাণিজ্য চলত সেটা স্পষ্ট, এবং এই সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে এই সময় যে বণিক সম্প্রদায় ছিল তার প্রমাণ পাওয়া যায় ঋগ্বেদে উল্লেখিত বিভিন্ন শব্দ থেকে। যেমন বণিকদের বোঝাতে এই সময়ে পণি শব্দটি ব্যবহার হতো। এছাড়া এই সময়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রা ভিত্তিক অর্থনীতি ডেভেলপ করেনি। বাণিজ্য চলত মূলত বিনিময় প্রথার মাধ্যমে। এই সময়ে শাসককে 3 ধরনের কর প্রদান করতে হতো: বলি, শুল্ক ও ভাগ। তবে এই সকল করগুলো বাধ্যতামূলক ছিল না, এগুলো ছিল স্বেচ্ছাকর। এই সমস্ত করগুলো পরবর্তী বৈদিক যুগে বাধ্যতামূলক হয়ে গিয়েছিল। এরপর দেখব ঋগ্বৈদিক যুগের ধর্মীয় জীবন সম্পর্কে। ঋগ্বৈদিক যুগের ধর্মবিশ্বাসের মূল ভিত্তি ছিল প্রকৃতির উপাসনা, এবং এই সময়ের মানুষ প্রাকৃতিক যে শক্তিগুলোকে তারা পূজা করত এবং প্রকৃতিকে তারা পার্সনিফাইড করেছিল বিভিন্ন নামে। যেমন ইন্দ্র ছিল বৃষ্টি, বজ্র ও যুদ্ধের দেবতা, অগ্নি ছিল আগুনের দেবতা, বরুণ তিনি ছিলেন পাপ পুণ্যের ধারক ও জলের দেবতা, সোম ছিল বৃক্ষাদির দেবতা এবং উত্তেজক পানীয়। ঋগ্বৈদিক মানুষ তারা এই সোম রস তারা খেত, উত্তেজক পানীয় হিসাবে পান করত। মরুত ছিল বিদ্যুৎ এবং ঝড়ের দেবতা। বৈদিক ধর্মীয় জীবনে সেখানে ধর্মাচরণের প্রধান অঙ্গ ছিল যাগযজ্ঞ, কিন্তু ঋগ্বৈদিক যুগে এই যাগযজ্ঞের ব্যাপকতা ততটা ছিল না যতটা দেখা গিয়েছিল পরবর্তী বৈদিক যুগে। পরবর্তী বৈদিক যুগে সেখানে যাগযজ্ঞ কেন্দ্রিক ধর্মীয় জীবন বিকাশ ঘটেছিল, এবং সেখানে দেখা যায় যে এই ঋগ্বৈদিক যুগে যে সমস্ত দেবতারা ছিলেন তাদের গুরুত্ব অনেকটা কমে এসেছিল, নতুন বিভিন্ন দেবতাদের উদ্ভব ঘটেছিল। এরপর আলোচনা করব পরবর্তী বৈদিক যুগ, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্ব থেকে 500 খ্রিস্টপূর্বের মধ্যে সমাজ ব্যবস্থা, রাজনীতি এবং ধর্মীয় জীবনে কোন কোন পরিবর্তনগুলি এসেছিল। আমরা এতক্ষণ ঋগ্বৈদিক যুগের সমাজ জীবন, রাজনৈতিক বা রাষ্ট্র ব্যবস্থা, ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তী বৈদিক যুগে আমরা ধর্মীয় জীবন, রাষ্ট্র ব্যবস্থা এবং সামাজিক জীবনের পরিবর্তনগুলি দেখব।
সবার প্রথমে দেখব সামাজিক জীবনে কোন কোন পরিবর্তনগুলি ঘটেছিল। আমরা ঋগ বৈদিক যুগের সমাজ ব্যবস্থায় সেখানে দেখেছি যে জাতি ভিত্তিক বা বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল না। সেখানে সমাজ ব্যবস্থার যে বিভাজন ছিল সেটি গাত্র বর্ণের ভিত্তিতে। কিন্তু পরবর্তী বৈদিক যুগে চতুর্বর্ণ ভিত্তিক স্তরীভূত সমাজ ব্যবস্থার বিকাশ ঘটেছিল। ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তে চতুর্বর্ণ ভিত্তিক সমাজ ব্যবস্থার উদ্ভবের বর্ণনা পাওয়া যায়। এই চতুর্বর্ণ প্রথায় চারটি জাতি ছিল, চারটি বর্ণ ছিল। সবার প্রথমে ব্রাহ্মণ, দ্বিতীয় স্থানে ছিল ক্ষত্রিয়, তৃতীয় স্থানে ছিল বৈশ্য, চতুর্থ স্থানে ছিল শূদ্র। ব্রাহ্মণদের কাজ পূজা অর্চনা, বৈদিক ধর্মচর্চা করা। ক্ষত্রিয়র কাজ রাষ্ট্র প্রশাসন পরিচালনা করা। বৈশ্যের কাজ কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য। ও শূদ্রের কাজ হলো উপরিক্ত তিন বর্ণের সেবা দেওয়া। এই চতুর্বর্ণ ভিত্তিক যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা যত সময় অগ্রসর হয় তত অনেক বেশি জটিলতর হতে থাকে। এই চতুর্বর্ণ ভিত্তিক সমাজ ব্যবস্থা থেকেই পরবর্তীকালে জাতি প্রথার উদ্ভব ঘটে। ঋগ্বৈদিক যুগে এই বর্ণ ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল যে বর্ণ জন্ম দ্বারা নির্ধারিত ছিল এবং এই বর্ণ ব্যবস্থায় বংশানুক্রমিক বৃত্তি গ্রহণ আবশ্যিক ছিল। অর্থাৎ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয়র ছেলে ক্ষত্রিয় হবে, এবং বৃত্তির যে পরিবর্তন সেটি নিষিদ্ধ ছিল। অর্থাৎ কেউ কারো যে বংশানুক্রমিক বৃত্তি সেটা পরিবর্তন করতে পারবে না। ঋগ্বৈদিক যুগে এই বংশানুক্রমিক বৃত্তি গ্রহণ আবশ্যিক ছিল না, যেটি এই পরবর্তী বৈদিক যুগে বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। এবং এই বর্ণ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য সবর্ণ বিবাহকে আইনসিদ্ধ করা হয়েছিল। সবর্ণ বিবাহ বলতে নিজ বর্ণের মধ্যে বিবাহ, যেমন ব্রাহ্মণের বিবাহ ব্রাহ্মণ বর্ণের মধ্যেই হতে হবে। এবং যত সময় অগ্রসর হয় তত এই বর্ণ ব্যবস্থার ক্ষেত্রে পরিবর্তন দেখা গিয়েছিল। আর এই বর্ণ ব্যবস্থার পরিবর্তনের প্রধান কারণ ছিল অসবর্ণ বিবাহ। আসলে পরবর্তী বৈদিক যুগে সবর্ণ বিবাহকে আইনসিদ্ধ করা হলেও অসবর্ণ বিবাহ হতো। এই অসবর্ণ বিবাহ দুই ধরনের ছিল। অনুলোম বিবাহ আর প্রতিলোম বিবাহ। অনুলোম বিবাহ হল উচ্চ বর্ণের পুরুষ ও নিম্ন বর্ণের নারী। প্রতিলোম বিবাহ হল উচ্চ বর্ণের নারী ও নিম্ন বর্ণের পুরুষ।
এই অসবর্ণ বিবাহের ফলেই বর্ণ সংকরের উদ্ভব হয় এবং একাধিক জাতির উদ্ভব হয়েছিল। ঋগ্বৈদিক যুগে নারীর যে মর্যাদা ছিল, পরবর্তী বৈদিক যুগে নারীর মর্যাদা হ্রাস পায়। অর্থাৎ ঋগ্বৈদিক যুগে সমাজে নারীরা তারা যে স্বাধীনতা ভোগ করত, পরবর্তী বৈদিক যুগে তাদের কাছ থেকে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। বৈদিক চর্চার সুযোগ তারা আর পাননি, বা স্বামীর সঙ্গে যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণের যে অধিকার ছিল সেই অধিকার লোপ করা হয়। তাদের ওপর আরোপ করা হয়েছিল একাধিক বিধিনিষেধ। বিধবার জীবনে নানান প্রকার বিধিনিষেধ আরোপ হলে তাদের জীবনে দুর্বিষহ নেমে আসে। ঋগ্বৈদিক যুগের উপজাতি কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা এই পর্বে জনপদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় উন্নীত হয়েছিল। পরবর্তী বৈদিক সাহিত্যে রাজ্য, স্বরাজ্য, বৈরাজ্য, প্রভৃতি রাষ্ট্র ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে জনপদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার যে পতন হয়েছিল সেটা স্পষ্ট। ঋগ্বৈদিক যুগে শাসকের মর্যাদা যতটা ছিল, পরবর্তী বৈদিক যুগে শাসকের মর্যাদা এবং ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। শাসকের মর্যাদা ও ক্ষমতা বৃদ্ধির জন্য এই সময়ে বিভিন্ন ধরনের রাজকীয় যজ্ঞ অনুষ্ঠানের সূচনা হয়েছিল, যেমন অশ্বমেধ যজ্ঞ, রাজসুই, বাজপেয়, এই সমস্ত রাজকীয় যজ্ঞ অনুষ্ঠান শাসকের ক্ষমতা এবং মর্যাদাকে বাড়িয়েছিল। পাশাপাশি শাসকের ওপর দেবত্ব আরোপ করা হয়েছিল। শাসককে ইন্দ্র, সোম, বরুণ প্রভৃতি দেবতার সমতুল্য বলে গণ্য করা হতো। ঋগ্বৈদিক রাষ্ট্র ব্যবস্থায় সেখানে আমরা দেখেছি যে কর প্রদান বাধ্যতামূলক ছিল না। যে কর ছিল সেটা স্বেচ্ছা কর ছিল, কিন্তু পরবর্তী বৈদিক যুগে এই কর প্রদান বাধ্যতামূলক হয় এবং প্রশাসন যন্ত্রের উদ্ভব হয়েছিল। অর্থাৎ রাজার সহযোগী শ্রেণী, যাদেরকে আমরা আমলা বলতে পারি, সেই শ্রেণীর উদ্ভব হয়েছিল এবং এই আমলা শ্রেণীকে সেই সময়ে বলা হতো রত্নিন। ঋগ্বৈদিক যুগে এই আমলা শ্রেণীর অস্তিত্ব ছিল, কিন্তু পরবর্তী বৈদিক যুগে এদের সংখ্যা অনেক বেড়েছিল। বৈদিক সাহিত্যে বিভিন্ন রত্নের নাম পাওয়া যায়, যেমন পুরোহিত, মহিষী, সুতো, সংগ্রহিত্রী, অক্ষাবাপ, সেনানী, ভাগদুক, এই সকল রত্ন তাদের বিভিন্ন কাজ ছিল এবং সেই সমস্ত দায় দায়িত্বগুলো তারা পালন করত। ঋগ্বৈদিক যুগে যে জনপ্রতিনিধিত্বমূলক সভা ছিল, যেমন বিদত, সভা, সমিতি, এই জনপ্রতিনিধিত্বমূলক সভার গুরুত্ব এই পর্বে হ্রাস পেয়েছিল। অর্থাৎ শাসকের ক্ষমতা এবং মর্যাদা বৃদ্ধির সাথে সাথে জনপ্রতিনিধিত্বমূলক সভার গুরুত্ব কমে আসে। এরপর দেখব অর্থনৈতিক জীবন।
ঋগ্বৈদিক যুগের পশুচারণ ভিত্তিক অর্থনীতি পরবর্তী বৈদিক যুগে কৃষিভিত্তিক অর্থনীতিতে উন্নীত হয়েছিল। অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। পরবর্তী বৈদিক যুগে কৃষি সম্প্রসারণের ইঙ্গিত পাওয়া যায় শতপথ ব্রাহ্মণে। শতপথ ব্রাহ্মণে সেখানে 8, 12, 24টি ব্রিজ দ্বারা হল চালনার ইঙ্গিত পাওয়া যায়। এ থেকে অনুমান করা যায় যে পরবর্তী বৈদিক যুগে কৃষির সম্প্রসারণ ঘটেছিল এবং উদ্বৃত্ত উৎপাদন হয়তো ঘটেছিল, কারণ পরবর্তী বৈদিক যুগে যদি উদ্বৃত্ত কৃষিভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত না হতো তাহলে কারিগরি শিল্পের বিকাশ ঘটতো না। ঋগ্বৈদিক যুগের তুলনায় পরবর্তী বৈদিক যুগে কারিগরি শিল্পের বিকাশ ঘটেছিল। পরবর্তী বৈদিক যুগে যে নাগল ব্যবহার করা হতো, নাগলের ফালে সেখানে কাঠ বা তামা ব্যবহার করা হতো। লোহার ব্যবহার তখনও প্রচলন ঘটেনি ব্যাপকভাবে। এবং পরবর্তী বৈদিক যুগে কৃষিভিত্তিক অর্থনীতির ওপর ভিত্তি করে কারিগরি শিল্পের যে বিকাশ ঘটেছিল, সেই কারিগরি শিল্পে পেশার বিশেষীকরণ ঘটেছিল। যেমন তীর, ধনুকের ছিলা প্রভৃতি প্রস্তুত করার জন্য আলাদা আলাদা কারিগর ছিল। এছাড়া এই সময়ে ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটেছিল। বণিজ এই শব্দটির উল্লেখ পাওয়া যায়। বণিজ হল বণিকের পুত্র। অর্থাৎ বংশানুক্রমিকভাবে বাণিজ্য চলত, তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় এই বণিজ শব্দটি থেকে। এছাড়া বিত্তশালী যে সমস্ত বণিক ছিল তাদের বোঝাতে শ্রেষ্ঠী শব্দটি উল্লেখ রয়েছে। এছাড়া এই সময়ে মহাজনী কারবার চলত। তার প্রমাণ পাওয়া যায় কুশিদ শব্দটি থেকে। কুশিদ মানে হলো ঋণ, আর কুশিদিন হলো যিনি ঋণ প্রদান করেন। অর্থাৎ ঋগ্বৈদিক যুগের অর্থনীতি পরবর্তী বৈদিক যুগে অনেকটাই প্রতিষ্ঠা লাভ করেছিল এবং অর্থনীতির ভিত্তি অনেক বেশি মজবুত হয়েছিল, যে কারণে এই সময়ে রাষ্ট্র ব্যবস্থার উন্মেষ ঘটেছিল। এরপর ডিসকাস করব ঋগ্বৈদিক যুগের ধর্মীয় জীবন। ঋগ্বৈদিক যুগের ধর্মীয় জীবনে যাগযজ্ঞের প্রাবল্যতা বৃদ্ধি পেয়েছিল। আমরা আগেই দেখেছি যে ঋগ্বৈদিক যুগে ধর্মীয় জীবনে সেখানে যাগযজ্ঞ ততটা গুরুত্ব ছিল না, কিন্তু পরবর্তী বৈদিক যুগে এই যাগযজ্ঞের প্রাবল্যতা অনেক বৃদ্ধি পেয়েছিল এবং পুরোহিত শ্রেণীর মর্যাদা অনেক বেশি ছিল। ঋগ্বৈদিক যুগের বেশ কিছু দেবতা পরবর্তী বৈদিক যুগে তাদের গুরুত্ব কমে আসে, যেমন ইন্দ্র, অগ্নি, পরবর্তী বৈদিক যুগে বেশ কিছু নতুন দেবতার উন্মেষ ঘটেছিল, যেমন প্রজাপতি, ব্রহ্মা, বিষ্ণু, শিব প্রভৃতি। এছাড়া পরবর্তী বৈদিক যুগে কর্মফল এবং জন্মান্তরবাদের ধারণা জনপ্রিয় হয়। কর্মফলের ওপর ভিত্তি করেই পরবর্তী যে জন্ম, এই যে ধারণা, এই ধারণার বিকাশ ঘটেছিল পরবর্তী বৈদিক যুগে। এছাড়া ব্রহ্মতত্ত্বের বিকাশ হয়েছিল, যে
জগৎ সংসারের যাবতীয় কিছুর উৎপত্তি হয়েছে ব্রহ্ম থেকে এবং এই তত্ত্বের বিকাশ পরবর্তী বৈদিক যুগে ঘটেছিল। এই টপিকটির আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।